ঠিক আছে লাভ। আজকে তাহলে চাপ, চাপ কাকে বলে দেখ, তোরা জেরক্স বার করতে পারিস, চাপের সংজ্ঞাটা দেখলে দুটো একসঙ্গে দেখ। হ্যাঁ, এই যে চাপ, চাপ কাকে বলে বলছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে। বল মানে বুঝিস তো? বল মানে এই আমরা বলের সংজ্ঞা কিন্তু আগের বছর পড়েছিলাম, বাইরে থেকে যেটা প্রয়োগ করলে। ঠিক আছে, বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয়। ধরো এই একটা পেন আছে, আমি বাইরে থেকে যেটা দিলে এই স্থির ছিল এটা গতিশীল হয়ে যাচ্ছে, সেটাই তো বল। স্থির বস্তু গতিশীল হয়, বা কোনো একটা গতিশীল বস্তু কি হয়ে যাবে? স্থির হবে, অথবা কোনো বস্তুর বেগ পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করে আমরা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারি সেটাকে আমরা কি বলি? বল বলি। তাহলে বলের উদাহরণ কি? এই ঠেলা দেওয়া একটা বল, ধাক্কা দেওয়া একটা বল, ফুটবল আছে, ফুটবলে লাঠি মারলাম, তাই তো, ওটাও একটা বল। তারপরে আমি ড্রয়ার আছে, ড্রয়ারটা কি টানলাম, তাহলে কি প্রয়োগ করলাম? সাইকেলে প্যাডেল করছে, ওটা কি প্রয়োগ করছে? বল। তাহলে যে কোনোভাবে কিন্তু বল প্রয়োগ করা যেতে পারে। তাহলে বল তো বুঝলাম, কিন্তু চাপ কি জিনিস? চাপ কি জিনিস? চাপের মধ্যেও দেখবি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে কোনো একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কোনো একটা তল, এই তলের উপরে আমি একটা বল প্রয়োগ করছি, এইটুকুই পার্থক্য। তাহলে বল মানে কি? যে কোনো জায়গায় বল প্রয়োগ করছিলাম, কিন্তু চাপ মানে কি? কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফল, যেমন 1 বর্গ মিটার, 1 সেন্টিমিটার, কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা জায়গার উপর যেটা আমরা প্রয়োগ করবো। এই যেমন আমি বাতাসে চাপ দিচ্ছি, বল দিচ্ছি, কিছু হচ্ছে? এটা বল দিচ্ছি কিন্তু বাতাসে, কিন্তু আমি এবার বাতাসে না দেবে হাতের উপর দিচ্ছি, এটা কি? এটা আমরা কি বলি? এটাও তো বলই দিচ্ছি, শুধু একটা হাতের ওপর দিচ্ছি, চাপিস নে লাগে, চাপ দিচ্ছি, মানে বলটা একটা জায়গার উপর দিচ্ছি, এটাই তো চাপ। বুঝে গেল? তাহলে চাপের ক্ষেত্রে বলে কি? বল তো থাকবে, বল না দিলেই তো চাপ কোথার থেকে হবে, তাই তো? তাহলে চাপের ক্ষেত্রে, চাপের সংজ্ঞায় অবশ্যই আমার বলের কথা বলতে হবে। আর কি বলতে হবে? একক ক্ষেত্রফলের উপর। তাহলে সংজ্ঞাটা কি? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল ক্রিয়া হয়। তাহলে চাপ সমান সমান আমরা কি লিখবো? চাপ সমান সমান কি লিখবো? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি চাপ সমান সমান, চাপ সমান সমান আমরা কি লিখবো? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, জেরক্সে তোদের সব সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, ভালো করে তোরা মুখস্থ করবি। হ্যাঁ, বইতে কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে লেখা আছে, তাহলে জেরক্সটা পড়ে নিবি, সব সংজ্ঞাগুলো দেওয়া আছে ওখানে। এইবারে পরীক্ষার সময় আসতে পারে, ধরো বললো যে এরকম, এদিক টাকা, এরকম বললো যে 10 কেজি ভরের একটি বস্তু, ঠিক আছে, এই টেবিলের উপর রাখা আছে। ঠিক আছে, 10 কেজি ভরের একটি বস্তু টেবিলে রাখা আছে, আর এই যে বস্তুটা কতটা জায়গা জুড়ে রয়েছে বলে দিল 0.25 বর্গ সেমি জায়গা জুড়ে রাখা হয়েছে। টেবিলের এই যে বস্তুটা রাখা হয়েছে টেবিলের উপর, টেবিলের উপর নির্দিষ্ট জায়গার উপর রয়েছে, তাহলে চাপ বার করতে বলবে। তাহলে চাপ বার করতে গেলে নিশ্চয়ই বল বলে দেবে, আর কি বলে দেবে? ক্ষেত্রফল বলে দেবে, তাহলেই তো আমরা চাপ বার করতে পারবো। তাহলে কি বললাম? যে একটা 10 কেজি ভরের বস্তু টেবিলের উপর রাখা আছে, এবং ওই বস্তুটা রাখা আছে কত জায়গা জুড়ে? 0.25 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে বলো তো এই যে কাঠের ব্লক বা যে কোনো একটা লোহার ব্লক এই টেবিলটার উপরে কত চাপ দিচ্ছে বলতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করবো দেখ। তাহলে সবার প্রথমে তোর দেখতে হবে বল বার করতে হবে। হ্যাঁ, বল বার করতে হবে। এবার তোরা জানিস এই যে ভর বলে দিয়েছে কত? 10 কেজি। এখানে কত ভর বলে দিয়েছে? 10 কেজি ভর বলে দিয়েছে। এইবারে বল তো মানে তো কেজি না, বল মানে তো নিউটন। তাহলে বল তো ভরের সাথে আমরা কত গুণ করলে এটা কেজিতে ইয়েতে পরিণত হবে, বলের পরিণত হবে? এটা তো ভর, এটা কি বল? তাহলে আমরা জানি যে 1 কেজি বাটখারা যদি হাতে নেই তাহলে কত বল প্রয়োগ করে পৃথিবী নিচের দিকে? 1 কেজি ভরের বাটখারা কত বল প্রয়োগ করে? 9.8, তাই তো? মনে পড়ছে? 1 কেজি ভর যদি আমরা হাতে নেই, 1 কেজির একটা বাটখারা নেই, ওই বাটখারা কত বল নিচের দিক প্রয়োগ করবে? 9.8 নিউটন। ঠিক আছে, কত? 9.8 নিউটন বল কিন্তু নিচের দিকে প্রয়োগ করে।
তাহলে আগে দেখতে পাবি যে 10 কেজি যেটা আছে আমার কাছে, এই যে 10 কেজি রয়েছে, তো এই 10 কেজি মানে কত বল নিচের দিকে প্রয়োগ করবে সেটা বার করতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু বল বলে দেয়নি, এখানে ভর বলে দিয়েছে। ভর থেকে আগে কিসে নিয়ে যাব, আগে বলে পরিণত করতে হবে। এটা একবার এই গুণ করেছে, তাহলে 10 কেজিকে আমরা যদি 9.8 দিয়ে গুণ করি, এই যে দেখ 9.8কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 98 নিউটন। তাহলে কত বল প্রয়োগ করছে, 10 কেজি ভরের বাটখারা বস্তু, 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 × 10 নিউটন অর্থাৎ 98 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে সংজ্ঞায়, চাপের সংজ্ঞায় থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে বল কত পেয়ে গেলাম, 98। ঠিক আছে, 10 কেজি ভর মানে কত নিউটন বল দিচ্ছে, 98। এইবার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল তো বলাই আছে 0.25 বর্গ সেমি, তাহলে এই 0.25 দিয়ে ভাগ করব। তাহলে 98কে 0.25 দিয়ে ভাগ করলে কত হয়, 392। আর এখানে নিউটন বলের একক নিউটন, এই নিউটন লিখতে হবে। আর ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার, তার নিউটন পার বর্গমিটার। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বলো চাপের একক কি, চাপের একক কি, নিউটন পার বর্গমিটার। এটা হচ্ছে এসআই একক। হ্যাঁ, চাপের এসআই একক কি, নিউটন পার বর্গমিটার। অথবা এটাকে আমরা বলতে পারি পাস্কেল। কি বলতে পারি, বানানটা দেখে নে, এই যে পাস্কেল, পয়াকার দন্ত সহায়িকায় ল, এই যে তোদের আমি জেরক্সে লিখে দিয়েছি, দেখ চাপের একক কি, চাপের একক। তাহলে এসআই পদ্ধতিতে কি বললাম, নিউটন পার বর্গমিটার, অথবা অথবা আমি কি বলতে পারি, পাস্কেল, পয়াকার দন্ত সহায়িকায় ল পাস্কেল। ঠিক আছে, চাপের এসআই একক। তাহলে এটা কিন্তু ভালো একটা অঙ্ক আছে, এটা দেখতে। এরপরে তোরা মনে রাখবি যে বলতে পারে, দেখ এরপরে এই দুটো পরীক্ষা দেওয়া আছে। দেখ এই যেখানে চাপের বিষয়ে পরীক্ষা রয়েছে, একটা বড় গামলায় জল রাখলাম, ভালো করে দেখ, একটা বড় গামলা আর একটা জলের পট, দুটো জিনিস রয়েছে। এখান থেকে আমরা দেখতে পারবো যদি আমরা এই দুটো পাত্রের নিচের দিকে একটা করে ফুটো করে দেই। আজিজ বোঝা যাচ্ছে কি বললাম, দুটো পাত্র রয়েছে, একটা বড় গামলা, এতে স্বাভাবিকভাবে জলের পরিমাণ বেশি, গামলায় বেশি জল ধরলাম আমি, এখানে 10 লিটার জল আছে। ঠিক আছে, বড় পাত্র, আর একটা ছোট পট রয়েছে, এখানে 1 লিটার জল আছে। তাহলে কোনটায় জল বেশি, গামলায় জল বেশি রয়েছে। এবার আমি দুটো পাত্রের নিচে এরকম জায়গায় কি করে দিলাম, ফুটো করে দিলাম। ফুটো করলে কি হবে, জল বেরোতে থাকবে। তাহলে তোরা একটু বলতো কোন পাত্র দিয়ে বেশি স্পিডে মানে দূরে জল পড়বে। ছবিতে দেখ, জলের পরিমাণ বেশি কিন্তু গামলা, বোতলের থেকে জল দূরে পড়ছে। বোতলে তো জল কম, গামলায় তো জল বেশি, বোতল থেকে জল দূরে পড়ছে কেন, মানে বোতলে জলের প্রেশারটা বেশি কেন, চাপটা কেন বেশি, বলতে পারবি? তাহলে এখানে একটা জিনিস রয়েছে, দেখ এই যে জল কত দ্রুত এখান থেকে বেরোবে সেটা নির্ভর করছে জলের উচ্চতার উপরে। দেখ এখানে চিন্তা কর, এই জল, এই যে উচ্চতাটা দেখ বেশি, উচ্চতা মানে কতটা হাইট আছে, তাই না? এখানে জলের হাইট কতটা, এতটা, আর এখানে জলের হাইট কত, এতটা। কোন কার উচ্চতাটা বেশি? তাহলে বোতলের জলগুলো অল্প হলেও জলের উচ্চতা বেশি বা গভীরতা বেশি, আর এই যে পাত্র, এই পাত্রের জলের পরিমাণ বেশি হলেও উচ্চতা কম, চারিদিকে এরকম ছড়িয়ে রয়েছে। তাহলে মনে রাখবো এই যে জলের বোতলের উচ্চতা বা গামলার উচ্চতার চাইতে বেশি, বোতলের উচ্চতা কি গামলার চাইতে বেশি, এই জন্য জল, এই যে বোতলের জলটা দ্রুত গতিতে এখান থেকে নির্গত হবে। তাহলে পরীক্ষায় যদি আসে যে জলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, তরলের চাপ বা জলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে তোরা কি কি লিখবি? 1 নম্বর তরলের চাপ, তরলে আরেকটা বৈশিষ্ট্য দেখ, তরলের চাপ দেখ, তরলের চাপ সব দিকে সমানভাবে কাজ করে, একটা বৈশিষ্ট্য দিয়ে দেখ। তুই চিন্তা কর যদি চারিদিকে ফুটো করে দিস এই বোতলটায়, দেখবি এখান থেকে যত জোরে জল বেরোবে এখান থেকেও তত জোরে বেরোবে, এখান থেকেও তত জোরে জল বেরোতে থাকবে, মানে জল সব দিক থেকে সমান বেগে বেরোতে থাকবে, এর একটা বৈশিষ্ট্য হলো। আর প্রথম বৈশিষ্ট্যটা কি বলেছিলাম, যে তরলের চাপ তরলের উচ্চতার উপর নির্ভর করে। 2 নাম্বার তরলের চাপ সব দিকে কিন্তু কাজ করবে। আর একটা দেখ তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তরলের চাপ কি তরলের ঘনত্বের উপরও নির্ভর করে। চিন্তা কর, তোর আমি একটা কথা বললাম, ধরো
একটা ভারী ভারী তরল আছে, যেমন পারদ, ঠিক আছে? একটা ভারী তরল আছে, একটা হালকা তরল আছে। কোন তরলটাই চাপ দেবে বেশি? তুই চিন্তা কর, ধরো জলের মধ্যে ডুব মেরেছিস, একটা জলের মধ্যে ডুব মেরেছিস, এইবারে একটা সিম্পল জল আর একটা ধরে নে পারদের মধ্যে তুই ডুব মেরেছিস, তাহলে বলতো কোনটা তলায় গেলে তোর বেশি প্রেশার ফিল হবে? যেটা ভারী জিনিস, ধরো সিমেন্টের বস্তা নিলাম একটা, আমার মাথায় একটা সিমেন্টের বস্তা রয়েছে আর একটা তুলোর বস্তা রয়েছে, ঠিক আছে? তাহলে যেটা ভারী সে আমাকে বেশি চাপ দেবে। সিমেন্টের বস্তা নিলে আমার মাথায় যতটা সিমেন্ট ততটা আমাকে চাপ দেবে, আর তুলোর বস্তা নিলে কি আমার মাথায় কতটা প্রেশার দিতে পারবে? তাহলে তরলও এইরকম, তরল যে ভারী হবে, তুই ধরো তরলের নিচে নেমে গেছিস, তাহলে ওই উপরে যত তরল আছে তোকে বল প্রয়োগ করবে, চাপ দেবে, তাই তো? তুই জলের মধ্যে যখন ডুববি, যখন নিচের দিকে নেমে যাচ্ছিস, তখন তুই নিচে রয়েছিস, তাহলে তোর উপরে যতটা তরল থাকবে ততটা নিশ্চয়ই তোকে বল দেবে। তুই দেখবি পুকুরের যখন উপরের দিক থাকিস তোর কষ্ট হয় না, তুই যে ডুব মেরে যত নিচে নামবি তত তোর কষ্ট হয়। যদি যারা সমুদ্রের তলায় যাচ্ছে তাদের বলতো তাহলে আরো বেশি চাপ খায়, মানে যত তলায় যাবো সমুদ্রের উপরে তো জলের পরিমাণ বাড়ছে, তাই না? তাহলে অতটা জল তোকে কি করবে? বল দেবে, তাই না? চাপ দেবে। তাহলে মনে রাখবি, এইবার ওই জল যদি আবার ভারী হয়ে যায়, যে জলে ডুব মেরেছি, একটা ধরো সাধারণ পুকুরের জলে ডুব মেরেছিস, পুকুরের জল তো হালকা হয়, অতটা ভারী হয় না, তাহলে অল্প বল তোর উপর প্রয়োগ করবে। আর তুই চিন্তা কর কোনো পারদের ভেতরে ডুব মেরেছিস, ধরে বিশাল পারদের সমুদ্র, বা সমুদ্রের জল জানি নুন জল থাকে, এমনি পুকুরের জল আর সমুদ্রের জলের মধ্যে কে ভারী বলতো? সমুদ্রের জলের মধ্যে ভারী কে? সমুদ্রের জল, কারণ সমুদ্রের লবণ মিশে থাকে, লবণ জল একটু ভারী হয়। তার মানে তুই পুকুরের জলে ডুব মারলে তো যতটা প্রেশার ফিল হবে, সমুদ্রের জলে ডুব মারলে আরো বেশি প্রেশার হবে। সমুদ্রের জলের থেকে যদি আমি যদি বলি পারদ জল, পারদের মধ্যে ডুব মেরিস, তুই জানিস পারদ হচ্ছে জলের 13 গুণ ভারী, তাহলে বল পারদের মধ্যে ডুবে রয়েছি, জলের মধ্যে ডুবে রয়েছি, কোনটাই বেশি ফিল হবে? তার মানে বোঝা যাচ্ছে যার ঘনত্ব বেশি চাপটাও তার বেশি হবে। তাহলে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললাম? 1 নম্বর তরলের চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে। প্রথম ছবিটা দেখ, এই যে তরলের চাপ কি করে? এই যে তরলের উচ্চতা বা গভীরতার উপর নির্ভর করে, মানে তরল যতটা উচ্চতা বাড়বে চাপ তত বেড়ে যাবে। 2 নম্বর দেখ, তরলের চাপ সব দিকে ক্রিয়া করে। তরলের চাপ কোন স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে কি করে? ক্রিয়া করে। আর তরলের চাপ তরলের ঘনত্বের উপরও নির্ভর করে। 3টে কথা ক্লিয়ার হয়েছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, যে বলে সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়। তোরা দেখবি যে কোনো জলের ট্যাঙ্ক কোথায় থাকে? বাড়ির সব থেকে ছাদে থাকে, নিচে থাকে না কেন? বল, ভালো প্রশ্ন। এই প্রশ্নটা দেখবি তোরা বইয়ের পিছনেও আছে, ঠিক আছে? বইয়ের পিছনে দেখবি অনেক শর্ট কোশ্চেন দেওয়া থাকে, সেখানে এই কোশ্চেনটা রয়েছে। তাহলে এই জল সরবরাহের ট্যাঙ্ক কেন বলতে পারে যে বাড়ির উপরে রাখা হয়? এর জন্য তোরা একটা জিনিস পড়তে হবে, জলের সমউচ্চশীলতা ধর্ম। দেখ এখানে তোদের কোথায় লেখা রয়েছে, জলের সমউচ্চশীলতা ধর্ম। তোরা একটু এই যে চলে আয় এখানে, জলের সমউচ্চশীলতা ধর্ম কি জিনিস? তোরা দেখবি কোনো একটা পাত্রে, ধরো এরকম একটা পাত্র রয়েছে, দুটো পাত্র রয়েছে এইরকম সিস্টেমে। দেখ এখানে তোর কি করা আছে, এই দুটো পাত্রের সাইজ কিন্তু আলাদা, আকৃতি আলাদা। এখানেও দেখ পাত্রগুলোর আকৃতি সব ভিন্ন ভিন্ন, ক্লিয়ার? এইবার আমরা যদি এই পাত্রে কোনো একটা পাত্রে জল ঢেলি, তাই তো? কোনো একটা পাত্রে যদি জল ঢেলি, এই জলটা কিন্তু এখানে থাকবে না, জল চারিদিকে ছড়িয়ে যাবে। এই পাত্রে ঢেললো কি এই পাত্রে কি জল শুধু জমে থাকবে? এই পাত্রের জল কি হবে? এই পাত্রের জল আস্তে আস্তে এই দিকেও ছড়িয়ে পড়বে, এই দিকেও ছড়িয়ে পড়ে সব পাত্রে চলে যাবে। গিয়ে দেখবি প্রত্যেকটা পাত্রের উপরের লেভেলটা কি হবে? সমান হবে, জলের লেভেল কি হবে? সমান হবে। তোরা দেখ এই যে পাত্রটা আছে, এই পাত্রে এখানে একটা কি করা আছে? কর্ক আছে, মানে ছিপি দেওয়া আছে, ছিপি। এখানে আমি ইচ্ছে করলে জলটা আটকে রেখে দিতে পারবো। হ্যাঁ, এই জায়গাটা এই ছিপি দেওয়া আছে। এইবারে এই পাত্রে জলের পরিমাণ বেশি, এই পাত্রে জলের পরিমাণ কম, ঠিক আছে? মানে উচ্চতা এই পাত্রে উচ্চতা, জলের উচ্চতা বেশি, এই পাত্রে জলের উচ্চতা কম, তাই তো? তাহলে আমি এখানে ছিপি দিয়ে আটকানো আছে, যদি আমি ছিপি খুলি তাহলে বলতো জল, এই পাত্রের জল এই বি পাত্রের জল এর দিকে আসবে না এ পাত্রের জল বির দিকে আসবে? বলো, বি পাত্রের জল এর দিকে আসবে, এ পাত্রের জল বির দিকে আসবে। তাই মনে হচ্ছে? আজিজ কি মনে হচ্ছে?
এ পাত্রের জল বি এর দিকে আসবে বলে মনে হচ্ছে, কেন? এখানে ধরো জলের পরিমাণ, এটা বড় গামলা, কিন্তু ধরো এখানে তো জলের পরিমাণ 2 লিটার আছে, আর এখানে জল কিন্তু 1 লিটার আছে। জল কিন্তু বেশি, বলতে গেলে এতে বেশি আছে, বেশি জল আছে। তাও তুই বল এইখানকার জল এই দিকে আসবে, 2 লিটারের দিক যাবে, না 2 লিটারের জল 1 লিটারের দিক যাবে? কি মনে হচ্ছে? কি হবে? আসলে বললাম না, জলের চাপ নির্ভর করে কিসের উপর? জলের উচ্চতার উপর। উচ্চতা মানে এর উচ্চতা বেশি, তো কম জল থাকলে উচ্চতা যার বেশি এর চাপ বেশি। তাহলে এখানে চাপ বেশি হলে সবসময় মানে বেশি থেকে কমের দিকে ছুটবে। যেখানে চাপ বেশি সেখান থেকে, যেখানে চাপ কম সেই দিকে যাওয়ার চেষ্টা করবে। তোর এখানে পড়াশোনার চাপ বেশি, আর এক জায়গায় পড়াশোনার চাপ কম, অন্য একটা টিউশন, তাহলে ছেলে এইখানকার থেকে ওখানে পড়লে ভালো হয়। চাপটা নিয়ে তো হালকা পাতলা আছে, তাই না? সবাই মানুষ চাপে থাকতে চায় না। চাপে থাকতে কেউ চায়? যেখানে প্রেশার, যেখানে চাপ, সেখানে ভালো লাগে না। একটু যেখানে খোলামেলা থাকবে সেটাই ভালো লাগে। এখানেও তাই, এরাও তাই। এখানে চাপ বেশি, এখানে চাপ কম। এই জন্য এই পাত্রের জল মানে এ পাত্রের জল কোন দিকে যাবে? বি পাত্রের দিকে যাবে। বুঝতে পেরেছিস? তার মানে বোঝা গেল জলের প্রবাহ কোন দিকে ছুটবে সেটা নির্ভর করে কিসের উপর? জলের চাপের উপর। জলের প্রবাহ কিসের উপর নির্ভর করে? জলের চাপের উপর। এই কথাটা কিন্তু তোদের বইতে কিন্তু লেখা আছে, দেখ। এই যে জলের প্রবাহ নির্ভর করে জলের এই চাপ। এই যে লেখ, এই যে ধরো এই যে দুটো পাত্র আছে, এই পাত্রের জলটা কম আছে, এখানে জল বেশি কিন্তু উচ্চতা এখানে বেশি, এর হাইটটা বেশি এই পাত্রে। হ্যাঁ, এই পাত্রের হাইট বেশি, বি পাত্রের হাইট কম। জলের পরিমাণের উপর কিন্তু জলের প্রবাহ নির্ভর করে না। এই যে লেখা রয়েছে, তরলের পরিমাণ বা ভর বা তরলের উপর পৃথিবীর অভিকর্ষজ বলের পরিমাণ, এইসবের উপর তরলের প্রবাহ নির্ভর করে না। পৃথিবী কত জোরে, পৃথিবী প্রত্যেক জিনিসকে নিচের দিকে টানে, তাই না? অভিকর্ষ বল বলি। এইসবের উপর তরলের প্রবাহ নির্ভর করে না। জলের ভরের উপর নির্ভর করে তরলের প্রবাহ, অভিকর্ষজ বলের উপর নির্ভর করে না। অর্থাৎ বল নয়, বল কিন্তু নির্ভর করছে না, চাপ দিয়েই ঠিক হয় তরল প্রবাহের অভিমুখ। ঠিক আছে? তাহলে তরল কোন দিকে প্রবাহিত হবে এটা কিসের উপর নির্ভর করে? তরলের চাপের উপর। আর তরলের চাপ কিসের উপর নির্ভর করে? তরলের উচ্চতার উপর। মনে থাকবে? তাহলে এখান থেকে তোর পরীক্ষায় কিন্তু আসতে পারে যে তরলের প্রবাহ কোন বিষয়ের উপর নির্ভর করে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে যেটা বলছিলাম, যে জলের ট্যাঙ্ক কেন উঁচু স্থানে রাখা হয়, এর কারণ বলছে যে উঁচু স্থানে যদি আমরা ট্যাঙ্ক রাখি, ঠিক আছে, তাই দেখ লেখা আছে, দেখ উঁচুতে ট্যাঙ্ক থাকার কারণে বাড়ির কোনো জায়গায় কল খুললে, ধরো আমি নিচের দিকে কল খুলছি, তাই তো ট্যাঙ্ক তো উপরে রয়েছে, কিন্তু আমরা কলগুলো কোথায় রেখেছি? নিচে, তাই না? নিচে কোনো একটা জায়গায় ট্যাপ কল খুললাম। তাই বলছে কোনো স্থানে জল খুললে, ওই বাড়ির কোনো স্থানে যদি আমরা কলের জল খুলি, তাহলে জলের সমউচ্চতাশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের উচ্চতায় আসতে চায়। কি বললাম? এই ট্যাঙ্ক যদি উপরে থাকে, দেখ আমি তোদের একটু বোঝাচ্ছি। এই ধরো ট্যাঙ্ক এখানে রয়েছে, এখানে ধরো বাড়ির ট্যাঙ্ক আছে, হ্যাঁ, আর এই যে ট্যাঙ্ক থেকে জল নেমে গেছে, পাইপ নেমে গিয়ে এরকম জায়গায় আমাদের কল বসানো আছে একটা, এই কল আছে তো। তাহলে এই যে এখান থেকে যদি কল থাকে, আরও এরকম চারিদিকে সব চতুর্দিকে সব আমরা কল বসিয়ে রেখেছি, তাই তো? এরকম একটা জায়গায় কল আছে, ঠিক আছে? তাহলে এই যে ট্যাঙ্ক থেকে কি করবে? ট্যাঙ্ক থেকে জল কি করবে? জল সবসময় এইভাবে নিচে নেমে যাবে। কোথায় নিচে নেমে? নিচে নেমে গিয়ে ট্যাঙ্কের উচ্চতায় আসতে চায়, তাই না? কারণ আমরা উচ্চতা প্লেন লেভেলিং সমান করার চেষ্টা করবে। যেমন তুই চিন্তা কর, এখানে জল ঢেললে প্রত্যেকটা লেভেল কি হবে? সমান করার চেষ্টা করছে, তাই তো? লেভেলিং করার চেষ্টা করবে জল, সমউচ্চতাশীলতা ধর্ম বলে। তাহলে এখান থেকে যদি ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের জলটা নিচের দিকে নামতে থাকবে, হ্যাঁ, নিচের দিকে নেমে কি হবে? এরকম উঁচুতে উঠতে চাইবে, তাই তো? আবার ট্যাঙ্কের উচ্চতায় এই চাইবে জলকে এই পাইপ দিয়ে গিয়ে আবার এই ট্যাঙ্কের সমান উচ্চতায় আসার চেষ্টা করবে, তাই তো? তাহলে সমান উচ্চতায় যখন আসার চেষ্টা করবে, তখন জলের কি হবে? চাপ বেড়ে যাবে। কি হবে? জলের চাপটা বেড়ে যাবে। তুই চিন্তা কর, যদি ট্যাঙ্ক নিচে রাখি আর উপরে যদি পাইপ থাকে, তাহলে বলতো ট্যাঙ্কের জল ওই পাইপের উপরে উঠবে? ট্যাঙ্ক তো নিচে রয়েছে, তাহলে জল নিচে থাকবে। আর ট্যাঙ্ক যদি উপরে থাকে, তাহলে জলটা কি করবে? এরকম ভাবে নিচে নেমে গিয়ে আবার ট্যাঙ্কের মতন উচ্চতা আসার চেষ্টা করবে। ধরো এইরকম পাইপ দিয়ে এইভাবে এতটা পাইপ উঠেছে, তাহলে বলতো এই পাইপ দিয়ে ঘুরে ঘুরে জল একদম এই অবধি উঠে আসবে,
তাই না? তাহলে এইবার আমরা এইভাবে ট্যাঙ্কের থেকে জল এসে এই অবধি এসে উপরে ওঠার চেষ্টা করি, উপরে তো পাইপ নিয়ে বলে উঠতে পারছে না, কিন্তু আমরা এখান থেকে খুলে বের করে দিচ্ছি, তাহলে চাপটা কিন্তু থেকে যাচ্ছে, জলের চাপটা থেকে যাচ্ছে। সেই জন্য সিম্পল ভাষায় এটা বলবি যে উঁচুতে ট্যাঙ্ক থাকলে কি বাড়ির যে কোনো জায়গায় কল খুললে জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের উচ্চতায় আসতে চায়, ঠিক আছে? ফলে কলগুলি দিয়ে তীব্র বেগে জল বেরোয়, ঠিক আছে? তীব্র বেগে নইলে কিন্তু জল বেরোতো না। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তাহলে এই প্রশ্নগুলো তোরা কিন্তু বাড়ি থেকে পড়ে নিবি, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপরে আমরা পড়ব এই যে চাপ, এবারে আমরা পড়ব বায়ুর চাপ। বায়ুর চাপ, ঠিক আছে? বায়ুর চাপ কি জিনিস এটা পড়বি। আচ্ছা, বায়ু কিন্তু আমাদের উপর চাপ দিচ্ছে, তোরা জানিস? বায়ু কিন্তু আমাদের উপর চাপ দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? এই বায়ু কিন্তু প্রচন্ড পরিমাণ আমাদের মাথার উপরে বা আমাদের চতুর্পাশে সব দিক থেকে চাপ দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি কেন? হালকা কে বলেছে? বায়ুর চাপ তুই জানিস কত বড় চাপ? দেখ, এর কারণ হচ্ছে আমাদের শরীরের ভিতরেও রক্ত আছে, জানিস তো? রক্ত কি দেয়? রক্ত কিন্তু চাপ দেয়, ব্লাড প্রেশার বলি আমরা। দেখবি ব্লাড প্রেশার লো হয়ে গেলে মানুষ মাথা ঘুরে উল্টে টুলটে পড়ে যায়। তাহলে আমাদের শরীরের রক্তের চাপ প্রচন্ড চাপ থাকে, কারণ রক্ত তো শিরার মধ্যে দিয়ে চাপ দিচ্ছে, তাই না? আর বাইরের থেকে বায়ুর চাপ, দুটো প্রায় সমান, ফলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা কর, তুই মহাকাশে চলে গেছিস। কোথায় চলে গেছিস? মহাকাশে। ওখানে তো বাতাস নেই, চাপ আছে ওখানে। ফলে দেখ, বাইরের থেকে ধরো তুই দরজার এই পাশে একজনের আছিস, দরজার ওই পাশে একজনের আছিস, হ্যাঁ? তুই দরজার ভিতর দিক থেকে দরজা ঠেলছে আর একজনের বাইরের থেকে দরজা ঠেলছে, ফলে দরজা খুলবে, দরজা স্থির থাকবে। তুই বাইরের থেকে যতটা চাপ দিচ্ছ, ভেতর থেকে ততটা চাপ দিচ্ছ, দরজা খুলছে না। কিন্তু এইবারে তুই মহাকাশে গেছিস, মহাকাশে গেলে কি রক্ত তো ভিতরে, রক্ত চাপ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, আর বাইরে আমাদের পৃথিবীতে বাতাস ওটা বেরোতে দিত না, চাপ দিয়ে রেখে দিত রক্তকে। তুই মহাকাশে চলে গেছিস, সেখানে কি হচ্ছে? সেখানে রক্ত কিন্তু বাইরের থেকে চাপ দিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাইরে কি বাতাস রয়েছে? বাইরে বাতাস নেই। ফলে কি রক্তের যে চাপ, ওই চাপের কারণে তোর চোখ, মুখ, হাত, তার সব ফেটে রক্ত বেরোতে শুরু করে, তুই গেলি স্পট ডেট হয়ে যাবে। মানে ওখানে তো বাতাস চাপ দিচ্ছে না, ফলে রক্তের চাপ বাইরে চলে যায়। তুই যাচ্ছি অটোমেটিকলি চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে সব রক্ত বেরোচ্ছে। অনেকদিন আসার প্রবলেম, চোখ, নাক দিয়ে রক্ত বেরো, দেখেছিস? ওরকম চারিদিক থেকে তো চতুর্দিক থেকে হাত পা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, হয়তো চামড়া ফেটে যাচ্ছে, পেটে ফিসকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, এতটা প্রেশার। ওই জন্য মহাকাশে তালি যারা যায় তাদের তালি রক্ত বেরোয় না কেন? তারা দেখবি স্পেস শুট করে, এরকম ফোলা ফোলা জামা পরে, দেখেছিস? ওর মধ্যে কি থাকে? বাতাস। পৃথিবীতে যেই রকম বাতাসের চাপ, সেই সেম চাপ ওই জ্যাকেটের মধ্যে, শুটের মধ্যে থাকে, ওই জন্য ফুলে থাকে। ওই বাতাসটা যদি না থাকে ওরা মরে যায়। তাহলে স্পেস শুট কেন পড়ে? মহাকাশে এই পৃথিবীর যে চাপ, বাতাসের চাপ, ওটাকে কিন্তু ব্যালেন্স করা হয়। তাহলে এই বাতাস কিন্তু চাপ দেয়। এখন বিজ্ঞানীদের মনে প্রশ্ন এসছে যে বাতাস তো চাপ দেয়, ভালো কথা, এই বাতাসের চাপ আসলে কতটা? এটা একটু মেপে দেখলি কিরম হয়? আমরা তো বুঝতে পারছি না চাপ রক্তের কারণে, কিন্তু বাতাস কতটা চাপ দেয় সেটা কিন্তু বিজ্ঞানীরা বার করার চেষ্টা করছে। কিভাবে? এই যে একটা পরীক্ষা রয়েছে, হ্যাঁ, বিজ্ঞানী টরিসেলির একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটা আমি তোদের বলছি। দেখ, এই যে বিজ্ঞানী টরিসেলি এই পারদ নিয়ে পরীক্ষা করবে, হ্যাঁ। আর পারদের আগে আমি একটু জলের পরীক্ষাটাও তোদের দেওয়া আছে, জলের পরীক্ষাটা বলে দিচ্ছি। দেখ, ধরো এরকম একটা রয়েছে, এই দেখ, এরকম একটা, ধরো এই যে ফানেল দেখতে পাচ্ছিস, এই ফানেল, ধরো এরকম একটা ফানেল রয়েছে, লম্বা পাইপ, কাঁচের, ঠিক আছে? এই কাঁচের পাইপে কি করা আছে? জল ভর্তি করলাম পুরোটা, ঠিক আছে? পাইপে কি করলাম? দুই মুখ ফাঁকা, কিন্তু ভালো কথা, এই পাইপের দুই মুখ ফাঁকা। এবার পুরোটা এরকম ভাবে আমি এইদিকে চেপে দিয়ে, আঙুল দিয়ে চেপে রেখে পুরোটা জল ভরে নিলাম, জল ভরে, তাহলে পাইপের মধ্যে পুরো কি এখন জল রয়েছে। এবার এরকম আর একটা পাত্র নিলাম, সেই পাত্রে এতটা অবধি কি জল দেওয়া আছে, ঠিক আছে? পাত্রে কি এইরকম লেবেলিং করে এতটা অবধি জলে পরিপূর্ণ আছে, এরকম একটা বিকার, কাঁচের বিকার, তাহলে নিচেও জল, আর আমি একটা পাত্র নিলাম, সেটা কি পুরোটা জল নিয়ে আমি এর উপরে এই পাত্রটা নিয়ে না, এই জলের ভিতরে একদম এই আঙুলটা জলের ভিতরে গিয়ে এবার ছড়িয়ে দিলাম। তাহলে বলতো জল কি পড়বে?
মানে এটা তো ফাঁকা, এইদিকেও ফাঁকা, আমি কিন্তু এখানে চেপে রেখেছি, চেপে রেখে এটাও চাপা ছিল, নিয়ে আমি ওই জলে পাত্রের যে জল ছিল পাত্রের জলের ভিতরে পাইপটা পুরো ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়ে আঙুলটা সরিয়ে নিয়েছি। এবার বল এই জলের পাত্রটা এইরকম ধরে এর মধ্যে ডুবানো আছে, তারপরে ডুবে গেল, ডুবে যাওয়ার পরে আমি দেখছি যে এই পাত্রের জল তো এতটা উঁচু আছে, তাই না? এই পাত্রের জল তো এতটা হাইট, এতটা, তাহলে এই জলটা কেন নিচে পড়ছে না? নিচে পড়ছে না, বুঝতে পেরেছিস? আমি যখন এই পাত্রটা এই জল শুধু এত বড় একটা হাইট আছে, দেখতে পাচ্ছিস তো এত বড় হাইট, তাহলে আমরা তো জানি এই জলটা তো নিচের দিকে বল প্রয়োগ করছে, এতটা হাইট মানে কি চাপ বেড়ে গেছে জলের, তাহলে তো জল নিচের দিকে বল প্রয়োগ করছে, তাহলে এই জল নিচের দিকে বল প্রয়োগ করলে এই পাত্রের জল তো ছাপিয়ে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়ছে না। তোরা বাড়ি পরীক্ষা করে দেখবি। আমি কিন্তু এখানে এখনো আঙুল ছাড়িনি, এখানে আঙুল দিয়ে কিন্তু চেপে রেখেছি, আর পুরো এই কাঁচের শিশি পুরো জল ভর্তি আমি জলের মধ্যে ঢুকে দিয়েছি, দিয়ে আমি কিন্তু তলার থেকে হাত ছড়িয়ে নিয়েছি, দেখি জল নিচে নামছে না। এর কারণ কি? না নামার কারণ বিজ্ঞানীরা বুঝতে পারছেন না যে জল নামছে না কেন নিচে, তাহলে নিশ্চয়ই একটা কেউ বাইরের থেকে বল প্রয়োগ করছে। তাহলে চিন্তা কর, এখানে লক্ষ্য কর, এবারে তোরা এই ছবিটা এখানে ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে আমরা দেখলাম জল কিন্তু নিচের দিকে পড়ছে না। হ্যাঁ, এর কারণ তুই দেখ, লক্ষ্য কর, ঠিক আছে? এবার দেখ, এই যে ধরো এখান থেকে এই জলটা এইদিকে বল প্রয়োগ করছে, আর এখানে তো এই জলটা এই যে এতটা উঁচু ছিল এই জলটা এই বরাবর বি বিন্দুতে বল প্রয়োগ করছে, তাই তো? আর বাদ বাকি এই সি বিন্দুতে এখানে কোনো জল নেই, এ বিন্দুতে কোনো জল নেই, নিশ্চয়ই এই জলের যে প্রেশারটা এটা ব্যালেন্স করছে সি আর এ বিন্দুতে, নিশ্চয়ই ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিভাবে ব্যালেন্স করছে? তাহলে সি আর এ বিন্দুতে এখানে নাই জলের স্তম্ভ চাপ দিচ্ছে, তাহলে এখানে কে চাপ দিচ্ছে? এখানে কিছু নেই, মানে বাতাসের চাপ দিচ্ছে। দেখ এটা কে চাপ দিচ্ছে? এই যে বায়ুর চাপ। তাহলে এই ফাঁকা স্থানে কে চাপ দিচ্ছে? বায়ুর চাপ। মানে এই যে জলের চাপটাকে বাতাস চাপ দিয়ে ব্যালেন্স করে দিচ্ছে, তাই তো? তার মানে বিজ্ঞানীরা বুঝতে পারছে যে জল যতটা চাপ দিচ্ছে বাতাসও বাইরের থেকে ততটা চাপ দিচ্ছে, ফলে জলটা নিচে নামতে পারছে না। তাহলে বিজ্ঞানী বলছে তাহলে দেখবো জলটাকে আরো বাড়িয়ে দেখবো যে কতটা বাতাস ওই জলকে ধরে রাখতে পারে। ঠিক আছে, জল আমি যদি আরো পাইপ লম্বা করি তাহলে আরো জল বেড়ে গেল, তাহলে আরো বেশি চাপ হবে, আর দেখবো বাতাস ওই চাপ ধরে রাখতে পারছে কিনা। তাহলে বিজ্ঞানীরা কিরকম বুদ্ধিমান দেখে, এরকম বাড়াতে এইরকম পুরো এইরকম বড় একটা পাইপ তৈরি করে 3 তলা বাড়ির সমান, প্রায় কত তলা? 3 তলা বাড়ির প্রায় সমান পাইপ হয়েছে, তাও জল লাগে না। দেখবে কতটা জল ধরে রাখতে পারে, জল ওই বাতাস কতটা জলকে ব্যালেন্স করতে পারে দেখ। হ্যাঁ, এরম করে করে দেখছে প্রায় 10.3 মিটার, মানে প্রায় 3 তলা বাড়ির সমান একটা বড় পাইপ, সেই পাইপে যতটা জল থাকে ততটা জলকে ব্যালেন্স করে ধরে রাখতে হচ্ছে। এইবার চিন্তা কর, এই 10.3 মিটারের থেকে যদি আমরা বেশি জল নেই তাহলে এই জলটা নিচে নেমে গিয়ে এখানে থেমে যাচ্ছে। যে 10.3-এর থেকে বেশি হয়ে যাচ্ছে তখন জলটা নিচে নেমে 10.3 এসে আর নামছে না। তার মানে বোঝা গেল কি 10.3 অবধি জলকে ধরে রাখতে পারছে বাতাস। আর আমি যদি 11 অবধি যদি জল ভরি তাহলে 11 থেকে জল খানিকটা নেমে যাচ্ছে, নেমে গিয়ে 10 এসে যাচ্ছে আর দেখছি আর নামছে না। মানে কি বুঝলাম? যে বাতাস 10.3 মিটার জলস্তম্ভের চাপকে ধরে রাখতে পারে। তাহলে বাতাসের চাপ কত মিটার জলচাপের সমান? 10.3 মিটার জলচাপের সমান। এই যে তাহলে বলছে যে জলের উচ্চতা 10.3 মিটারের বেশি ছিল তখন কিন্তু বাতাস আর ধরে রাখতে পারছিল না, কিন্তু যখন 10.3 ছিল তাই এর থেকে বোঝা গেল 10.3 মিটার উঁচু যে পরিমাণ জল চাপ প্রয়োগ করে তা বায়ুচাপের সমান। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেন আসবে যে বাতাসের চাপ কত মিটার জলস্তম্ভের চাপের সমান। আর একটুখানি দেখলে এই লক্ষ্য করে এই পরীক্ষাটা আর একটা জিনিস শোন। তাহলে এখানে আমি আটকে রাখার জন্য, আঙুল দিয়ে আটকে রাখার জন্য এই পাইপে কে প্রয়োগ করছিল বল? শুধু জল প্রয়োগ করেছিল, তাই না? এই পাইপে কে চাপ প্রয়োগ করছে? জল। আর এইদিকে কে চাপ প্রয়োগ করছে? বাতাস। এবারে আমি যদি এই পাইপের থেকে হাতটা সরিয়ে নিই, আঙুলটা সরিয়ে নিই, তাহলে দেখবো এই জলটা নিচে পড়ে গেছে টুক করে। কেন? যতক্ষণ আমি আঙুল দিয়ে চেপে রেখেছিলাম ততক্ষণ দেখে এই জলটা এখানে ছিল। তুই যেই উপরের আঙুলটা সরিয়ে নেবে, এখানে পাইপ কিন্তু ফাঁকা ছিল, আমি আঙুল দিয়ে চেপে রেখেছিলাম, তাহলে যেই আমি আঙুলটা সরিয়ে নেবো দেখবো জল পড়ে গেছে। কেন? তাহলে যখনই আমি পাইপের মুখটাকে সরিয়ে নেবো আঙুলটা, তখন আসলে এখানে দুটো চাপ তৈরি, একটা জলের চাপ আর উপর থেকে আবার বাতাস ঢুকছে, বাতাসের চাপ। তাহলে বাতাস এসে যদি চাপ দেয় তাহলে জল আর বাতাসের চাপ দুটো চাপ একসঙ্গে হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু জলটা পড়ে যায়।
ঠিক আছে? তাহলে এখানটা তোর কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস দেখ, এবার বিজ্ঞানীরা ভাবছে যে 10.3 মিটার মানে তো অনেক উঁচু পাইপ দরকার জলের চাপ মাপার জন্য। আমরা যদি জলের বদলে একটা ভারী কোনো পদার্থ দেই তাহলে অল্প জিনিসে কাজ মিটে যাবে। সেই ভারী জিনিসটা কি, সব থেকে আমরা জানি গাঢ়ত্ব বা ঘনত্ব কার বেশি, সব থেকে ঘনত্ব কার বেশি, পারদের, তাই তো? পারদের ঘনত্ব যেহেতু সবচেয়ে বেশি, বিজ্ঞানীরা ওই যে জলের বদলে কি নিল, পারদ নিল। নিশ্চয়ই পারদে নিশ্চয়ই ওই 10.3 মিটার অবধি লাগবে না, পারদ তো ভারী, ভারী হলে অল্প পারদে মিটে যাবে। তাহলে পারদের বেলা কতটা পারদ লাগছে, এই যে 76 সেমি। তাহলে মনে রাখবি যে বায়ুর চাপ 76 সেমি, 1 মিটারও লাগছে। 76 সেমি মানে কি, 76 সেমি মানে 1 মিটার, এরকম 100 সেমিতে 1 মিটার হয়, বুঝতে পেরেছিস? তাহলে জলের বেলা আমাদের 10.3 মিটার লাগছিল, আর পারদের বেলা কত লাগছে, মাত্র 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান। তাহলে পরীক্ষায় যদি আসে যে বায়ুর চাপ কত পারদ স্তম্ভের চাপের সমান, 76 সেমি, আর বায়ুর চাপ কত জলের স্তম্ভের চাপের সমান, 10.3 মিটার। মিটার সেমি বললে কিন্তু তখন আর হবে না। আর এই মনে রাখবে, ইতালির বিজ্ঞানী টরিচেল্লি বা টরিসেলি বলতে পারি, হ্যাঁ, এই টরিসেলি কিন্তু এই পারদ নিয়ে পরীক্ষা করেছিল, ঠিক আছে? তাহলে এই পারদ স্তম্ভের যে 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান বায়ুর চাপ, এটা কে পরীক্ষা করেছিলেন, বিজ্ঞানী টরিসেলি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, এই যে বলছে একই পরিমাণ চাপ, তাহলে বায়ু তো চাপ সেম দিচ্ছে, ওই একই পরিমাণ চাপ প্রয়োগ করার জন্য, চাপ তৈরি করার জন্য যেখানে জল 10.3 মিটার উঁচু জলস্তম্ভের প্রয়োজন, সেখানে মাত্র 76 সেমি পারদস্তম্ভ সেই চাপ সমান করতে পারে। কিভাবে সমান করছে বলে মনে হয়? তাহলে পারদের বেলা এত কম লাগছে কেন, কি বলবো উত্তরে? পারদের অনেক ঘনত্ব বেশি, কারণ আমরা জানি পারদ জলের থেকে প্রায় কত গুণ ভারী, 13.6 গুণ ভারী। তাহলে পারদের ঘনত্ব বেশি বলে সেই জন্য অল্প পারদে কিন্তু সেই চাপ সমান করা সম্ভব হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অবধি থাকবে।